আসসালামু আলাইকুম প্রিয় ছাত্ররা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, পরিবারের সবাইকে নিয়েই ভালো আছো। আজকে আমার ক্লাস হলো বিবিএ সেকেন্ড ইয়ারের সাথে। কোর্স হলো ট্যাক্সেশন থিওরি অ্যান্ড প্র্যাকটিস। আমি ইনকাম ট্যাক্সের উপর তোমাদের ক্লাসগুলো নিচ্ছিলাম। আজকে আমাদের নতুন টপিক, ঠিক আছে, নতুন হলো ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিস। খুব ইম্পর্টেন্ট এবং কমন। মানে একজন এসএসসি তার বিভিন্ন খাত থেকে ইনকাম হতে পারে, কিন্তু এই ইন্টারেস্ট অন সিকিউরিটিসটা মোটামুটি সব এসএসসির ক্ষেত্রে আমরা পাবো। আচ্ছা, আর এখানে যে অ্যাড্রেসটি আছে এটাতে লগ ইন করলে তোমরা আজকের ক্লাসে হ্যান্ডআউটটি কালেক্ট করে নিতে পারবে। আচ্ছা, প্রথমে আমরা এই স্লাইডটি দেখি। দেখো, এই স্লাইডটা আমাদের পরিচিত না, আমরা আগে এটা দেখেছি। এখানে আমাদের ইনকামের যে সোর্সেসগুলো বলা হয়েছিল, আমরা 7টা সোর্স সম্পর্কে পড়েছি, পরবর্তী আরও 3টা সোর্সের কথা বলা হয়েছিল। তাহলে এখানে 7টা সোর্সের মধ্যে ইনকাম ফ্রম স্যালারি সম্পর্কে আমরা একটা ভালো ধারণা পেয়েছি, আমি আশা করছি। 5টা ক্লাস আমি নিয়েছি এটার উপরে। আজকে আমরা ইন্টারেস্ট অন সিকিউরিটিস, এটা আমরা আজকে শিখব। এখানে আসলে আমি কিছুক্ষণ আগে বললাম যেটা কমন। এখানে একজন এসএসসি তার ইনকাম হতে পারে স্যালারি থেকে, তার ইনকাম হতে পারে হাউস প্রপার্টি থেকে, তার ইনকাম হতে পারে এগ্রিকালচার থেকে, তার ইনকাম হতে পারে বিজনেস প্রফেশন থেকে, বা অন্যান্য এখানে যেগুলো আছে তার হতে পারে। এগুলো আইদার, মানে এটা হবে অথবা এটা হবে, এরকম হতে পারে। কিন্তু ইন্টারেস্ট অন সিকিউরিটিস মোটামুটি দেখবা যে এটা কমন প্রত্যেক এসএসসির জন্য। কেন কমন? কারণ এই যে সিকিউরিটিস যেটা আছে, এখানে আমাদের যে এনবিআর ডিফাইন করে দিয়েছে যে অ্যালাওয়েবল ইনভেস্টমেন্ট, যেখানে আমাদের ইনভেস্ট করলে একজন এসএসসি ট্যাক্স ক্রেডিট, যে বেশ ভালো একটা অ্যামাউন্ট ট্যাক্স ক্রেডিট হয় না, আমরা অলরেডি শিখেছি যে কীভাবে আমরা ট্যাক্স ক্রেডিট ক্যালকুলেশন করি। তাহলে সেখানে আমরা দেখেছি যে ইন্টারেস্ট আমরা যে ইনভেস্টমেন্ট অ্যালাওয়েবল যেটা, তার মধ্যে কিছু সিকিউরিটিস আছে। তাহলে সেই কারণে দেখা যায় প্রত্যেকটা এসএসসি কী করেন, তারা এই সিকিউরিটিসগুলো ইনভেস্ট করে, এই সিকিউরিটিসে ইনভেস্ট করার চেষ্টা করেন, বিনিয়োগ করার চেষ্টা করেন। এবং খুব ন্যাচারাল, বিনিয়োগ করলে সেখান থেকে আর্নিংস তো হবে। তো সেই কারণে ইন্টারেস্ট অন সিকিউরিটিস এটা একটা কমন ইনকাম প্রায় প্রত্যেকটা এসএসসির জন্য। ঠিক আছে, সেই কারণে আমরা এটা দেখে নিব, আজকে শিখে নিব। আচ্ছা, আসো আমরা শুরু করি। আমাদের আজকে টপিক হলো ইন্টারেস্ট অন সিকিউরিটিস। তাহলে প্রথমেই আমরা দেখব হলো, আমরা জানতে চাই মিনিং অফ ইন্টারেস্ট অ্যান্ড সিকিউরিটিস কী মানে, ইন্টারেস্টের কী মানে আর সিকিউরিটিসের কী মানে। ইন্টারেস্ট, প্রথমে আসো ইন্টারেস্ট। তাহলে দেখো, জেনারেলি দ্য টার্ম ইন্টারেস্ট মিনস দ্য প্রাইস দ্যাট সামওয়ান পেজ ফর দ্য টেম্পোরারি ইউজ অফ সামওয়ান এলস ফান্ড। তাহলে কারো কোনো ফান্ড ব্যবহারের জন্য তাকে কাউকে যখন একটা প্রাইস দিতে হচ্ছে, সামওয়ান পেজ, ঠিক আছে, কেউ কাউকে দিচ্ছে, তখন তাকে আমরা ইন্টারেস্ট হচ্ছে। নর্মালি আমরা এটাই বলি যে কারো ফান্ড, কারো কাছ থেকে লোন নেওয়া হলো, কারো কাছ থেকে ধার নেওয়া হলো, কারো ফান্ড আমি ইউজ করছি, তার বিনিময়ে একটা প্রাইস দিতে হবে, সেই প্রাইসটাকে আমরা ইন্টারেস্ট বলছি। এছাড়া আমাদের সেকশন 238-এ, আমাদের আইটিও ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 সেকশন 238-এ ইন্টারেস্ট সম্পর্কে দেখো কি বলা হয়েছে, সেটা আমরা একটু দেখি। Interest means interest payable in any manner in respect of any money borrowed or debt incurred, including a deposit, a claim or other similar right or obligation. ঠিক আছে, and includes any service fee or other charges in respect of the money borrowed or debt incurred, or in respect of any credit facilities which has not been utilized. তাহলে কি হলো, যে আমরা যখন কোনো ধার করছি, কোনো ঋণ গ্রহণ করছি, বা কোনো ডিপোজিটের উপরে, বা কোনো ক্লেম, বা কোনো অব্লিগেশনসের উপরে যেটা ইন্টারেস্ট, যে পেয়েবলটা হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে ইন্টারেস্ট। সেটাকেই আইটিও 1984 ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের ভাষায় সেটাকে ইন্টারেস্ট বলা হচ্ছে। তাছাড়াও, ঠিক আছে, সেটা ছাড়াও সার্ভিস ফি অথবা আদার কোনো চার্জেস, ঠিক আছে, অন্য কোনো চার্জেস বা কোনো সার্ভিস ফি নামে যদি এরকম মানি বড় ধার করার জন্য, ঋণ নেওয়ার জন্য, অথবা যে ক্রেডিট ফ্যাসিলিটিসটা হ্যাজ নট বিন ইউটিলাইজড, এমন অনেক ক্রেডিট ফ্যাসিলিটিস আছে যেখানে কমিটমেন্ট ফি দিতে হচ্ছে না, যে ইউটিলাইজ হয় না, কিন্তু একটা ফিজ প্রদান করতে হবে, তার জন্য বরাদ্দ ছিল, তার কোনো একটা ফিজ প্রদান করতে হবে। তাহলে এই যে ধার দেনা বা অ্যাডভান্স, এগুলোর সাথে রিলেটেড যে চার্জেসগুলো আছে, যে সার্ভিস ফিসটা আছে, সেটাকেও কিন্তু ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের ভাষায় সেটাকেও ইন্টারেস্ট বলছে। সরাসরি ইন্টারেস্ট পেবলকে তো বলছে, তার সাথে সাথে সার্ভিস ফি এবং আদার চার্জেসগুলোকেও ইন্টারেস্ট হিসেবে বলছে। আচ্ছা, এছাড়া বলছে দেখো, ইন সাচ এ কন্টেক্সট ইন্টারেস্ট অন সিকিউরিটিস ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য সাম অফ ইন্টারেস্ট পেবল এগেনস্ট সিকিউরিটিস ইস্যুড বাই গভর্নমেন্ট অর আদার অর্গানাইজেশন। তাহলে
এখানে আমরা যে পারপাসে পড়ছি, আমরা যে কনটেক্সটে পড়ছি ইন্টারেস্ট অন সিকিউরিটিজ, সেটা কি যে গভর্নমেন্ট অথবা অন্য কোনো অর্গানাইজেশন যে সিকিউরিটি ইস্যু করছে, সিকিউরিটিজ যে ইস্যু করছে, সেখানে তার উপরে যে ইন্টারেস্টটা পেমেন্ট করতে হচ্ছে, যেটা পেয়েবল হচ্ছে, সেটাকেই হলো আমরা ইন্টারেস্ট অন সিকিউরিটিজ বলছি। তাহলে আমরা দেখলাম ইন্টারেস্ট কি, এরপর আসো সিকিউরিটিজ। সিকিউরিটিজ কি, এখানে দেখো সিকিউরিটিজে কিন্তু কোনো মানে একটা কোনো ডেফিনেশন আমরা পাবো না। এখানে বিষয়টা বলেছে দ্যাট হোয়াট সিকিউরিটিজ ইজ নট ডিফাইন্ড আন্ডার দ্য অ্যাক্ট। নর্মালি অক্সফোর্ড ডিকশনারিতে যেটা বলা হয়েছে, সিকিউরিটিজকে বলা হচ্ছে ডকুমেন্ট, ঠিক আছে, হেল্ড বাই দ্য ক্রিয়েটর অ্যাজ দ্য গ্যারান্টি অফ হিজ রাইট টু পেমেন্ট। ঠিক আছে, ক্রিয়েটরের কাছে যে ডকুমেন্টটা আছে, যে তাকে গ্যারান্টি দেওয়া, প্রদান করা, যে সে এটা পাবে, তার একটা রাইট, সে পেমেন্টটা পাবে, এটাকে বলা হচ্ছে সিকিউরিটিজ। এটা ছাড়াও আমরা অ্যাকাউন্টিংয়ের সিকিউরিটিজকে কীভাবে চিনি, এটা একটা ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, এটা একটা ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট দ্যাট রিপ্রেজেন্ট আ ক্রিয়েটর রিলেশনশিপ উইথ আ কর্পোরেশন অর গভর্নমেন্ট। গভর্নমেন্টের সাথে অথবা কর্পোরেশনের সাথে ক্রিয়েটরের যে রিলেশনশিপটা, সেটা রিপ্রেজেন্ট করা হয় এই ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টের মাধ্যমে, এই সিকিউরিটিজের মাধ্যমে। Generally, they represent to receive a certain amount depending on the terms contained within the agreement. তাহলে ওই সিকিউরিটি যে ডকুমেন্টটা, যে এগ্রিমেন্টটা, তার মধ্যে যে টার্মসগুলো কন্টেইনড আছে, সেই অনুযায়ী কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট ওখানে ওভাবেই লেখা থাকে যে একটা সার্টেন অ্যামাউন্ট সে পাবে, ম্যাচুরিটির একটা অ্যামাউন্ট পাবে বা পিরিয়ডিক্যালি সে একটা অ্যামাউন্ট পাবে, এই ধরনের একটা টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো এখানে উল্লেখ করা থাকে। তাহলে সেটাকে আমরা সিকিউরিটিজ বলছি। আচ্ছা, তাহলে আমরা দেখে নিলাম আমাদের সিকিউরিটিজ বলতে আমরা কি বোঝাচ্ছি। এরপর যেটা আছে স্কোপ, ঠিক আছে, স্কোপ অফ ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজ, আওতা, মানে ঠিক কত দূর পর্যন্ত আমরা কোন কোন ইনকামটাকে আমরা বলতে পারবো। দেখো এখানে বলেছে কি, অ্যাকর্ডিং টু সেকশন 22 আইটিও 1984 অর্ডিন্যান্স যেটা আছে, তার মধ্যে 22 সেকশনে দ্য ফলোইং ইনকাম অফ অ্যান এসএসসি শ্যাল বি ক্লাসিফাইড অ্যান্ড কম্পিটেড আন্ডার দ্য হেড অফ ইন্টারেস্ট অ্যান্ড সিকিউরিটিজ। তাহলে একজন এসএসসি সব ইনকামকে তো মানে যে কোনো ইনকাম ইন্টারেস্ট নামে হলেই তো আর তাকে আমরা আনতে পারছি না ইন্টারেস্ট অন সিকিউরিটিসে, তার জন্য কিছু কন্ডিশনস আছে। কন্ডিশনসগুলো আমরা একটু পরে পড়ছি। এখানে স্কোপটা বলা হচ্ছে যে কখন এটাকে ক্লাসিফাই করতে পারবো আমরা, যে এটা ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিস, এই হেডে আমরা নিয়ে আসবো। দেখো এখানে দুটো স্কোপের কথা বলা হয়েছে। একটা বলেছে ইন্টারেস্ট রিসিভেবল বাই দ্য এসএসসি of any securities of the government or any securities approved by the government. গভর্নমেন্টের সিকিউরিটিজ অথবা গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেছে এমন কোনো সিকিউরিটিজ, এমন যদি হয়, সেকশন 22A তে এটা বলা হয়েছে, তাহলে এই ধরনের কোনো সিকিউরিটিজ থেকে যে ইন্টারেস্ট রিসিভেবল হয়েছে এসএসসি, সেটা আমাদের এই ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজের আওতার মধ্যে আসবে। এছাড়া ইন্টারেস্ট রিসিভেবল বাই হিম অন ডিবেঞ্চার অর আদার সিকিউরিটিজ, ডিবেঞ্চার অথবা আদার সিকিউরিটিজ কে ইস্যু করবে, money issued by or on behalf of a local government, local authority or a company. তাহলে লোকাল অথরিটি অথবা কোম্পানি যদি ইস্যু করে কোনো সিকিউরিটি মানি, সিকিউরিটিজ অফ মানি অথবা ডিবেঞ্চার, তাহলে তার উপরে যেই ইন্টারেস্টটা আর্ন হচ্ছে, সেটাকেও আমরা এই ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজ এই হেডে নিয়ে আসতে পারবো। তাহলে এটা আমরা স্কোপটা দেখলাম। একটু পরে আমরা দেখে নেব যে কন্ডিশনসগুলো, যে কখন কখন কোন কন্ডিশনগুলো ফুলফিল করলে তখন আমরা এটাকে এই হেডে নিয়ে আসতে পারবো, আর কোনগুলো আসবে না সেটাও কিন্তু স্পেসিফিক্যালি আমরা দেখে নেব একটু। আচ্ছা, তাহলে এরপরে আসো বেসিস অফ ট্যাক্সেশন অফ ইন্টারেস্ট অন সিকিউরিটিস। তাহলে বেসিসটা কি, ঠিক আছে, কখন আমরা চার্জেবিলিটি আমরা কখন বলবো। তাহলে দেখো বলা হয়েছে যে 22 আইটিও 22-তে এটাও বলা হয়েছে যে দ্য চার্জেবিলিটি অফ ইন্টারেস্ট সিকিউরিটিস ইজ অন রিসিভেবল বেসিস, মানে সরাসরি রিসিভ হতে হবে, নট নেসেসারিলি রিসিভেবল, আর্ন হলেই হবে। ঠিক আছে, সে হয়তো সরাসরি টাকাটা পেয়েছে অথবা পায়নি, আর্ন করেছে, তাহলে আমরা এটাকে বলা হয়েছে যে এটা কি হবে, এটাকে আমরা ইন্টারেস্ট ইনকাম হিসেবে ধরতে হবে, ইন্টারেস্ট অন সিকিউরিটিস। কিন্তু এটা কিন্তু থিওরিটিক্যালি, ঠিক আছে, থিওরিটিক্যালি এভাবে বলা হয়েছে। থিওরিটিক্যালি বলা হয়েছে যে এটা যখন ওয়েন ইট ইজ আর্ন, এটা আর্ন হলেই তুমি এটাকে ইন্টারেস্ট অন সিকিউরিটিজের মধ্যে নিয়ে আসবে, ঠিক আছে। কিন্তু দেখো, বাট ইন প্র্যাকটিসটা কি, প্র্যাকটিস হলো যখন অ্যাকচুয়াল রিসিভ হয়েছে, যে ইয়ারে, দেখো বলে ইন্টারেস্ট অন সিকিউরিটিজ উইল বি ট্যাক্স ইন দ্য ইয়ার অ্যাকচুয়াল রিসিভ, ঠিক আছে। অ্যাকচুয়ালি যখন এই রিসিভটা হলো, যেই সিকিউরিটিসটা সে রিসিভ করেছে, ইন্টারেস্ট অন সিকিউরিটিসটা সে একজন এসএসসি রিসিভ করেছেন যে ইয়ারে, সেই ইয়ারে আসলে এটাকে আমরা ইনকামের সাথে, ট্যাক্সেবল ইনকামের সাথে অ্যাড করি। যদিও থিওরিটিক্যালি বলা হয় যে এটা ওয়েন ইট ইজ আর্নড,
ঠিক আছে, তখন এটা আমরা চার্জেবল করতে পারবো, ট্যাক্সেবল হিসেবে চার্জ করতে পারবো। আচ্ছা, আরেকটা কথা বলা হয়েছে যে although interest receivable indicate gross interest calculated on the face value of the securities, যদিও আমাদের যে ইনকাম, টোটাল ইনকামে আমরা যে ইন্টারেস্ট অন সিকিউরিটিসটাকে ইনকাম হিসেবে অ্যাড করছি, এটা কিন্তু গ্রস অ্যামাউন্ট, কিন্তু এসএসসি কিন্তু কখনোই গ্রস অ্যামাউন্ট পাচ্ছে না, এসএসসি সবসময় নেট অ্যামাউন্টটা পাচ্ছে। দ্য এসএসসি রিসিভস নেট ইন্টারেস্ট। কারণটা কি? কারণ হলো এই সিকিউরিটিসের উপরে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। ঠিক আছে, এটা এই আমাদের আইটি অর্ডিন্যান্সের মধ্যে ডিফাইন করা আছে, এনবিআর ডিফাইন করে দিয়েছে, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স হবে, ট্যাক্স কেটে রেখে বাকি টাকাটা তাকে ইনকাম, ইন্টারেস্ট অন সিকিউরিটিস হিসেবে দেওয়া হবে। তাহলে এসএসসি যেটা পাচ্ছেন সেটা হলো নেট ইন্টারেস্ট। ঠিক আছে, এসএসসি যে অ্যামাউন্টটা পেলো সেটা হলো নেট ইন্টারেস্ট। তাহলে আমরা যখন এসএসসির টোটাল ইনকাম আমরা যখন কাউন্ট করব, তখন এই নেট ইন্টারেস্টটাকে গ্রস ইন্টারেস্টে আগে কনভার্ট করব, আগে আমরা এটাকে গ্রস ইন্টারেস্ট বের করে নিব, ক্যালকুলেশন করে নিব, তারপরে আমরা এটা ইনকামের মধ্যে যোগ করব। কিভাবে করতে হয় সেটা আমরা তো একটু পরে দেখব, আমাদের কিভাবে এই গ্রস অ্যামাউন্টটা বের করা যায় করতে হয়, এক্সাম্পল দিয়ে আমরা দেখে নিব। আচ্ছা, এরপরে আসো কি বলছে যে অ্যাজ ইন্টারেস্ট অন সিকিউরিটিজ ইজ এ সেপারেট হেড অফ ইনকাম, দেয়ারফর ইভেন ইফ দ্য সিকিউরিটিজ আর হেল্ড অ্যাজ ট্রেডিং অ্যাসেট। ট্রেডিং অ্যাসেট মানে কি? উইদিন দ্য কোর্স অফ এনি বিজনেস আন্ডারটেকেন বাই আ ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, লিজিং কোম্পানি আর স্টক ব্রোকার, এরাও যদি তাদের ট্রেডিং অ্যাসেট হিসেবে সিকিউরিটিসটাকে হ্যান্ডেল করে, সেক্ষেত্রেও কিন্তু এই ইন্টারেস্ট অন সিকিউরিটিসটা কোথায় যাবে? এটা চলে যাবে ইন্টারেস্ট মাস্ট বি চার্জ আন্ডার দ্য হেড ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিস। এটা বলা হয়েছে যে নট আন্ডার দ্য সেকশন 28-এ যে ইনকাম ফ্রম বিজনেস প্রফেশন, অথবা 33-তে যেই ইনকাম ফ্রম আদার সোর্সেসের কথা বলা হয়েছে সেই হেডে যাবে না। ঠিক আছে, যদিও এটা ব্যাংক, এটা ইন্স্যুরেন্স কোম্পানি, লিজিং কোম্পানি অথবা স্টক ব্রোকারের সিকিউরিটিজের ইনকাম ফ্রম সিকিউরিটিজ, ইন্টারেস্ট অন সিকিউরিটিজ, তারপরে সেটা যেহেতু এটা আলাদা একটা হেডিং আছে, সেই জন্য ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজ এই হেডে, এদের এই ইনকামগুলো এই হেডে যাবে। এটা আমরা সেকশন 28 বা সেকশন 33 অনুযায়ী কিন্তু অন্য কোনো হেডে আমরা নিয়ে যাচ্ছি না। আচ্ছা, আরেকটা কথা দেখো বলা হয়েছে কি, যে আমরা তো ইন্টারেস্ট অন সিকিউরিটিজের কথা কিন্তু বলছি, কিন্তু যদি সিকিউরিটিজ আর সোল্ড, সিকিউরিটিজ বিক্রয় করে যদি কিছু গেইন বা লস হয়, হ্যাঁ, এনি গেইন অর লস ফ্রম সাচ ডিসপোজাল, ঠিক আছে, উইল বি কনসিডার অ্যাজ ক্যাপিটাল অর গেইন, ক্যাপিটাল গেইন অর লস। ঠিক আছে, এখানে কিন্তু তখন আর এটা ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজ হিসেবে যাবে না, এটা ক্যাপিটাল গেইন। আমাদের দেখো যে রেকর্ডেড আন্ডার দ্য হেড ক্যাপিটাল গেইন, ক্যাপিটাল গেইন তো আমাদের আলাদা একটা হেড আছে, তাহলে ক্যাপিটাল গেইন হেডের মধ্যে আমাদের এইটা চলে যাবে। তখন কিন্তু মানে সিকিউরিটিজ বিক্রয় করে যে গেইন বা লসটা হলো, সেটাকে আমরা ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজ এই হেডে নিয়ে আসতে পারবো না, সেটাকে আমরা নিয়ে যাব তখন কিসের হেডে? এই যে রেকর্ডেড আন্ডার দ্য হেড অফ ক্যাপিটাল গেইন। ঠিক আছে, আচ্ছা, এই গেল আমাদের চার্জেবিলিটি, আমরা কিভাবে চার্জ করব। আচ্ছা, এরপর আসো কন্ডিশন ফর ট্যাক্সেশন অন ইন্টারেস্ট অন সিকিউরিটি। এই যে স্কোপ পাওয়ার সময় বললাম আমরা যে কন্ডিশনগুলো আমরা দেখবো কখন কোন অবস্থায়। বলছে দেখো সেকশন 22 ITO 1984-এ দ্য ফলোইং কন্ডিশন শুড বি মেড in order to termed as an income under the head income from interest or securities। যে কন্ডিশনগুলো অবশ্যই ফুলফিল করতে হবে, তাহলে এটা আমরা এই ইনকামটাকে ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজ হিসেবে নিয়ে যাব। দেখো কি আছে, ইনকাম মাস্ট বি রিসিভড অ্যাজ ইন্টারেস্ট। ঠিক আছে, ইনকাম মাস্ট বি রিসিভড অ্যাজ ইন্টারেস্ট হিসেবে ইনকামটা রিসিভ হতে হবে। আচ্ছা, দ্য ইনকাম মাস্ট বি ফ্রম সিকিউরিটিজ ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট, এটা গভর্নমেন্টের সিকিউরিটিজ হতে হবে। আরেকটা কি বলেছে, অ্যান্ড এটা ছাড়াও আদার দেন, ঠিক আছে, যে এটা গভর্নমেন্ট সিকিউরিটিজ হতে হবে, অথবা গভর্নমেন্ট সিকিউরিটিজ যদি না হয় তাহলে ইনকাম মাস্ট বি রিসিভ ফ্রম দ্য ডিবেঞ্চার অর সিকিউরিটিজ ইস্যুড বাই লোকাল অথরিটিজ অর কোম্পানি। ঠিক আছে, কোনো কোম্পানি অথবা লোকাল অথরিটিজ যদি এই সিকিউরিটিজ অথবা ডিবেঞ্চার ইস্যু করে, তখনও সেটাকে আমরা ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজ এই হেডে নিয়ে আসতে পারবো। তাহলে এই যে ABC এই তিনটা কন্ডিশন যদি ফুলফিল করে, তাহলে এখানে এটা অবশ্য অপশনাল, এই দুটো অর আছে, এখানে আমরা অর বলতে পারি, গভর্নমেন্ট অথবা আদার দেন গভর্নমেন্ট ছাড়া কোন কে।
তাহলে এখানে বলেছে যে অল দ্য অ্যাবাভ কন্ডিশন শুড বি মেট অ্যাকর্ডিংলি, আদারওয়াইজ ইট উইল নট বি ট্রিটেড অ্যাজ আ ইন্টারেস্ট অন সিকিউরিটিস। এইগুলো যদি ফুলফিল না করে তখন আমরা সেই ইনকামকে কি করব, আমরা ইন্টারেস্ট অন সিকিউরিটিস এর নিয়ে আসতে পারবো না। তাহলে চলো আমরা একটু দেখে নেই যে কোন সেই ইনকামগুলো হতে পারে যেগুলো মোটামুটি দেখতে তো মানে এরকম ইন্টারেস্ট অন সিকিউরিটিসের মতোই লাগে, কিন্তু তারপরেও সেগুলোকে আমরা এই ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিস হেডে আমরা আনবো না। একটু দেখে নিই যাতে আমাদের কনফিউশনটা আমরা এড়াতে পারি, ঠিক আছে? অঙ্কের মধ্যে অনেক সময় কনফিউজ করার জন্য কিন্তু এভাবে বলে দেয়, ঠিক আছে? তখন আমরা বুঝে নেব যে এটা এই হেডে আসবে না। তাহলে আসো আমরা সেই সোর্সগুলো দেখি। The following income will not be considered as interest income from securities. কোনগুলো দেখো, প্রথমে বলেছে ইন্টারেস্ট অর প্রফিট রিসিভ ফ্রম অল কাইন্ড অফ ব্যাংক ডিপোজিট লাইক সেভিংস, ফিক্সড ডিপোজিট, যে এই যে ডিপোজিটগুলো আছে সেভিং ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট, এটার উপরে যে ইন্টারেস্টটা পাওয়া যাচ্ছে বা প্রফিটটা পাওয়া যাচ্ছে সেটাকে আমরা ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিস এই হেডে আনবো না, ঠিক আছে? নিয়ে আসতে পারবো না। আচ্ছা, তারপরে কি বলেছে, ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট আদার দ্যান সিকিউরিটিস ইন এনি গভর্নমেন্ট অর কমার্শিয়াল প্রজেক্ট। গভর্নমেন্ট অথবা কমার্শিয়াল প্রজেক্টের উপরে ইনভেস্ট করা হলো, এসএসসি ইনভেস্ট করলো, কিন্তু সেটা সিকিউরিটিস না, তখনও কিন্তু সেটাকে আমরা ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিস হেটে নিয়ে আসতে পারবো না, ঠিক আছে? হোক সেটা গভর্নমেন্ট, হোক সেটা কমার্শিয়াল প্রজেক্ট। আচ্ছা, এরপরে বলেছে ডিভিডেন্ড ফ্রম সিকিউরিটি অ্যান্ড প্রেফারেন্স শেয়ার অফ পাবলিক অ্যান্ড প্রাইভেট, যেটাই হোক না কেন, ঠিক আছে? পাবলিক হতে পারে, প্রাইভেট লিমিটেড কোম্পানি হতে পারে, কোম্পানি থেকে ডিভিডেন্ড পাওয়া গেছে, সেটা ইকুইটি ডিভিডেন্ড হতে পারে, সেটা প্রেফারেন্সিয়াল ডিভিডেন্ড হতে পারে, যাই হোক, কিন্তু ডিভিডেন্ডটাকে আমরা আলাদা করে মানে ওটা তো আলাদা করে আদার ইনকামের মধ্যে আমরা নিয়ে যাই, কিন্তু এখানে আমরা এই ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিস হেডের মধ্যে এটা আনবো না। আচ্ছা, এরপরে কি বলেছে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যান্ড লোন ফ্রম আ পার্সন অর পার্টনারশিপ বিজনেস। তাহলে আমাদের যে বিজনেস আছে, যে সোল প্রপার্টরশিপ হতে পারে বা পার্টনারশিপ বিজনেস আছে, তার উপরে যে ক্যাপিটাল বা লোনটা প্রোভাইড করেছে প্রোপাইটার, তার উপরে যদি কোনো ইন্টারেস্ট আর্ন হয়, যদি কোনো ইন্টারেস্ট ইনকাম হয়, সেটাকেও আমরা ইন্টারেস্ট অন সিকিউরিটিস, ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিস হেডে আনবো না। আচ্ছা, এরপরে বলছে ইন্টারেস্ট অন সিকিউরিটিস ইস্যুড বাই অ্যান ইন্ডিভিজুয়াল, পার্টনারশিপ ফার্ম, অ্যাসোসিয়েশন অর পার্সন, ক্লাব এটসেট্রা। তাহলে কোনো ইন্ডিভিজুয়াল বা কোনো পার্টনারশিপ ফার্ম অথবা অ্যাসোসিয়েশন অফ পার্সন অথবা ক্লাব, এরা যদি কোনো সিকিউরিটিস ইস্যু করে এবং সেখান থেকে যদি ইন্টারেস্ট আর্ন হয়, সেটাকেও কিন্তু আমরা এখানে এই ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিস এই হেডে আনতে পারবো না। আমরা শুধু গভর্নমেন্ট সিকিউরিটিস, গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেছে এমন কোনো সিকিউরিটিস অথবা লোকাল অথরিটি এবং কোম্পানি যেই ডিবেঞ্চার বা সিকিউরিটিসগুলো ইস্যু করছে, সেগুলোকে শুধু আমাদের এই ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিস হেডে আনতে পারবো। কিন্তু এটা যদি ইন্ডিভিজুয়াল বা পার্টনারশিপ ফার্ম অথবা অ্যাসোসিয়েশন অফ পার্সন অথবা কোনো ক্লাব, এরা যদি কোনো সিকিউরিটিস ইস্যু করে, সেখানে যদি ইন্টারেস্ট দেয়, সেটা কিন্তু এখানে আমরা আনবো না, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো গেইন অন সেল অফ সিকিউরিটিস, যেটা আমরা একটু আগেই পড়লাম যে আমাদের যদি কোনো গেইন হয় সিকিউরিটিস সেলের পরে, সেটা কিন্তু আমাদের এই ইনকাম হেডে আসবে না। আচ্ছা, এরপরে বলেছে ইন্টারেস্ট অন পোস্ট অফিস সেভিংস, হ্যাঁ, ব্যাংক, বোথ অর্ডিনারি অ্যান্ড ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট, ঠিক আছে? ইন্টারেস্ট অন পোস্ট অফিস সেভিংস ব্যাংকের উপরে যে ইন্টারেস্ট আছে, সেটাকে আমরা ইন্টারেস্ট অন সিকিউরিটিস ধরবো না। আচ্ছা, আর আছে ইন্টারেস্ট রিসিভেবল ফ্রম সিকিউরিটিস ইস্যুড বাই এনি ফরেন গভর্নমেন্ট, কোনো ফরেন গভর্নমেন্টে কোনো সিকিউরিটিস, কোনো এসএসসি কিনেছে, সেখান থেকে ইন্টারেস্ট আর্ন করেছে, সেটাকেও কিন্তু আমরা এই ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিস হেডে আনতে পারছি। আর লাস্ট যেটা আছে ইন্টারেস্ট রিসিভ ফ্রম আ কোম্পানি অন আ বুক ডেট অ্যাকাউন্ট রিসিভেবল ব্যালেন্স। তাহলে কোম্পানির যদি কোনো বুক ডেট বা অ্যাকাউন্ট রিসিভেবল যাকে আমরা বলি, তার উপরে সেই ব্যালেন্সের উপর যদি কোনো ইন্টারেস্ট প্রোভাইড করা হয়, কোনো ইন্টারেস্ট কোম্পানি প্রোভাইড করলো, এসএসসি পেলো, সেটাকেও কিন্তু আমরা ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিস হেডে আনতে পারবো না। তাহলে আমরা দুটো স্লাইডের মাধ্যমে দেখে নিলাম কখন কোন কন্ডিশনগুলো ফুলফিল করলে আমরা এই ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিস এই হেডে নিয়ে আসতে পারবো এবং কোনগুলো আসবে না, ঠিক আছে? যেগুলো আসবে সেটা যেমন ইম্পর্টেন্ট, কি আসবে না সেটাও খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদেরকে কনফিউজ করে দেওয়ার জন্য কিন্তু অঙ্কে অনেক সময় এগুলো উল্লেখ করা থাকে। আচ্ছা, তাহলে এরপরে আসো আমরা দেখি ক্লাসিফিকেশন অফ সিকিউরিটিসকে আমরা আসলে বিভিন্ন রকমভাবে পাবো, যেমন অ্যাকর্ডিং টু সেকশন 22 of 2000 of ITO
1984। এখানে আমরা সিকিউরিটিজকে প্রথমে আমরা দেখো সিকিউরিটিজকে প্রথমে আমরা দুটো ভাগে পাবো, একটা গভর্নমেন্ট একটা কমার্শিয়াল। ঠিক আছে, একটা গভর্নমেন্ট একটা কমার্শিয়াল সিকিউরিটিজকে। গভর্নমেন্টকে দেখো আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে গভর্নমেন্ট সিকিউরিটিজকে, একটা ট্যাক্স এক্সেম্পটেড একটা ট্যাক্সেবল। ঠিক আছে, গভর্নমেন্ট সিকিউরিটিজ দু রকম হতে পারে, একটা হতে পারে ট্যাক্স এক্সেম্পটেড, একটা হতে পারে ট্যাক্সেবল। আচ্ছা, আবার এই ট্যাক্সেবল যেটা, ট্যাক্স এক্সেম্পশনের মধ্যে আর কোনো ভাগ নেই। ট্যাক্সেবল যে গভর্নমেন্ট সিকিউরিটিজ এটাকে আবার দুটো ভাগে আমরা ভাগ করছি, একটা ট্রেডেবল একটা নন ট্রেডেবল। নন ট্রেডেবলটাকে বলা হচ্ছে সেভিং ইনস্ট্রুমেন্ট। ট্রেডেবল মানে যেটা সেকেন্ডারি মার্কেটে কেনাবেচা করা যাচ্ছে, আর সেভিং ইনস্ট্রুমেন্টগুলোকে নন ট্রেডেবল, এটাকে আমরা এটা কেনা বেচার মধ্যে নাই আর কি। আচ্ছা, এই গেল আমাদের গভর্নমেন্ট সিকিউরিটিজের ক্যাটাগরিগুলো আমরা দেখলাম, ভাগগুলো আমরা দেখলাম। এরপর আসো কমার্শিয়াল। কমার্শিয়ালের মধ্যে দুটো ভাগ আছে, একটা হতে পারে ডিবেঞ্চার আর একটা হতে পারে জিরো কুপন বন্ড। ঠিক আছে, দুই রকম, একটা ডিবেঞ্চার্স একটা হলো জিরো কুপন বন্ডস। ডিবেঞ্চারকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা কনভেনশনাল ইন্টারেস্ট বেয়ারিং আর একটা হলো ইসলামিক প্রফিট বেয়ারিং। এখন তো ইসলামিক ব্যাংকিং তো নতুন, তাই না, নতুনভাবে অনেক ব্যাংকই কিন্তু ইসলামিক ব্যাংকিংটাকে অ্যাডপ্ট করছে এবং তারা এরকম ডিবেঞ্চার ইস্যু করছে যে ডিবেঞ্চারের মধ্যে ইন্টারেস্ট না প্রোভাইড করে প্রফিট প্রোভাইড করছে। তাহলে ডিবেঞ্চার এরকম দু রকম হতে পারে, একটা কনভেনশনাল এটা ইন্টারেস্ট বেয়ারিং, আর একটা হতে পারে ইসলামী ডিবেঞ্চার, সেটাকে আমরা বলছি প্রফিট বেয়ারিং। এই হলো আমাদের সিকিউরিটিজের ক্লাসিফিকেশন। ঠিক আছে, আমরা ক্যাটাগরিগুলো দেখলাম। আসলে আমরা একটু দেখে নিই তাহলে কোনটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি। একদম প্রথমে আছে গভর্নমেন্ট সিকিউরিটিজ। বোঝাই যাচ্ছে গভর্নমেন্ট ইস্যু করেছে না, গভর্নমেন্ট ইস্যু করলে গভর্নমেন্ট সিকিউরিটিজ। আর গভর্নমেন্ট সিকিউরিটিজ ইজ এ ট্রেডেবল ইনস্ট্রুমেন্ট, এটা ট্রেডেবল। ঠিক আছে, ইস্যুড বাই sovereign government is acknowledges the government debt obligation. গভর্নমেন্ট অব্লিগেশন আছে, হ্যাঁ, গভর্নমেন্ট ঋণ করেছে, এটাই বোঝায়। such securities are short term, এটা হতে পারে শর্ট টার্ম। শর্ট টার্মের মধ্যে আছে কি, ইউজুয়ালি কল্ড ট্রেজারি বিলস উইদিন অরিজিনাল ম্যাচুরিটি আর লেস দেন 1 year। ট্রেজারি বিল যেগুলো আছে সেগুলো আমাদের শর্ট টার্ম আমাদের সিকিউরিটিজ। আর লং টার্ম আছে, আর লং টার্ম হলো কল গভর্নমেন্ট বন্ড অর ডেটেড সিকিউরিটিজ উইথ অরিজিনালি ম্যাচুরিড 1 year মোর। ঠিক আছে, 1 year তো 1 year মোর। তাহলে গভর্নমেন্ট সিকিউরিটিজগুলো আমরা শর্ট টার্মও পাবো লং টার্মও পাবো। শর্ট টার্মের মধ্যে আমাদের ট্রেজারি বিল আছে এবং লং টার্মের মধ্যে আমাদের গভর্নমেন্ট বন্ডসগুলো আছে, যেটা আমাদের 1 year অথবা মোর দেন 1 year, আর আমাদের শর্ট টার্মগুলো লেস দেন 1 year। ঠিক আছে, আচ্ছা, তাহলে অন দ্য বেসিস অফ ট্যাক্স চার্জেবিলিটি দে ক্যান বি ক্লাসিফাইড ইনটু 2 ক্যাটাগরি। চার্জেবিলিটি যদি আমরা বলি তাহলে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, একটা হলো ট্যাক্স এক্সেম্পটেড গভর্নমেন্ট সিকিউরিটিজ, আরেকটা হলো আমাদের ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ। এটা কিসের উপর বেসিস করে, আমাদের ভিউটা হলো আমাদের চার্জেবিলিটি, ট্যাক্স চার্জেবিলিটি, হ্যাঁ, কোনটাতে চার্জ করা যাচ্ছে কোনটাতে যাচ্ছে না। তাহলে একটা হলো ট্যাক্স এক্সেম্পটেড, মানে এর উপরে কোনো ট্যাক্স দিতে হবে না, ট্যাক্স এক্সেম্পটেড। আরেকটা হলো ট্যাক্সেবল। আচ্ছা, আসলে ট্যাক্স এক্সেম্পটেড গভর্নমেন্ট সিকিউরিটিজ আমরা কাকে বলছি? এটা বলছে দিস আর দ্য সিকিউরিটিজ ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট উইথ দ্য কন্ডিশন দ্যাট ইন্টারেস্ট দেয়ার অন শ্যাল নট বি লায়াবল টু ট্যাক্স। এখান থেকে যে ইন্টারেস্ট পাওয়া যাবে সেটা ট্যাক্সের আওতায় আসবে না। এটা 6 শিডিউল পার্ট এ প্যারা 24 এটা বলা হয়েছে। ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন ট্যাক্স এক্সেম্পটেড গভর্নমেন্ট সিকিউরিটিজ ইজ নট ইনক্লুডেড ইন দ্য কম্পিটিশন অফ ট্যাক্সেবল ইনকাম। এটা আমরা ট্যাক্সেবল ইনকামের কম্পিটিশনের সময় নিয়েই আসি না, কারণ এটার উপরে যে সিকিউরিটিজের উপরে যে ইন্টারেস্টটা আসছে সেটা ট্যাক্স এক্সেম্পটেড। ঠিক আছে, এটা আমাদের পার্ট এ 6 শিডিউলে এটা বলা আছে। আচ্ছা, এরপরে বলছে ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ। এখানে আমরা দেখো কি লেখা আছে, দেয়ার আর দ্য গভর্নমেন্ট সিকিউরিটিজ অন উইচ ট্যাক্স ইজ ডিডাক্টেড অ্যাট সোর্স। এখানে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স হয়। ঠিক আছে, এই ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজে টিডিএস ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স হয়, অ্যাট স্পেসিফাইড রেট, এটা রেট বলা থাকে যে এই রেটে ডিডাক্টেড অ্যাট সোর্স হবে। So the assessee receive net amount of interest and it is grossed up before including the income. যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে নেট অ্যামাউন্টটা পাচ্ছে, যেহেতু টিডিএস হচ্ছে তাহলে নেট অ্যামাউন্টটা সে পাচ্ছে, তো এটাকে আমরা গ্রসিং আপ করি। ইন্টারেস্ট অন দিস সিকিউরিটিজ আর ফুললি ট্যাক্সেবল, এটা পুরোটাই ট্যাক্সেবল। ঠিক আছে, কোনো ছাড় নাই। আচ্ছা, ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজের মধ্যে আমরা বলেছি দুটো ক্যাটাগরি আছে, একটা ট্রেডেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ আর হলো নন ট্রেডেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ।
সেভিংস ইনস্ট্রুমেন্টও বলা হচ্ছে। আচ্ছা, ট্রেডেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ দেখো, গভর্নমেন্ট সিকিউরিটিজ উইচ আর ট্রেডেড ইন সেকেন্ডারি মার্কেট আর নোন অ্যাজ ট্রেডেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ। সেকেন্ডারি মার্কেট, একটা তো প্রাইমারি মার্কেট যেটা ইস্যু হচ্ছে, প্রাথমিকভাবে যখন ইস্যু হচ্ছে সিকিউরিটিসটা, তো সেটাকে আমরা বলছি প্রাইমারি মার্কেট। আর সেকেন্ডারি মার্কেট যেটা সিকিউরিটি স্টক এক্সচেঞ্জের মাধ্যমে কন্ট্রোল হচ্ছে, তাহলে সেকেন্ডারি মার্কেটে যখন এটা কেনাবেচা করা যাবে তখন এটাকে আমরা বলছি ট্রেডেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ। আচ্ছা, on which upfront in advance of the for the year 5% TDS applicable as per section 51(1). upfront কথাটার মানে কি? এটা হলো এই ট্যাক্স রিলেটেড সোর্সের দুটো নিয়ম আছে। একটা নিয়ম হলো যে এখানে ট্যাক্সটাকে যখন ইন্টারেস্টটা হলো, অর্জিত হলো, ইন্টারেস্ট যখন আর্ন হয়েছে তখন ট্যাক্সটা চার্জ করা হয়, ট্যাক্সটা কেটে রেখে বাকি টাকাটা প্রোভাইড করছে। আর আপফ্রন্টের ক্ষেত্রে কী হচ্ছে, ইন অ্যাডভান্স, মানে যখন সিকিউরিটিসটা ইস্যু করা হচ্ছে তখনই ট্যাক্সের টাকাটা আদায় করা হচ্ছে, মানে ইস্যুর যে কস্টটা তার সাথে ট্যাক্সটা যোগ করে পুরো টাকাটা দিয়ে ইস্যু করা হচ্ছে, ঠিক আছে? তার মানে হলো ইন অ্যাডভান্স, ট্যাক্সটা ইন অ্যাডভান্স রেকর্ড করা হচ্ছে, তাহলে এটাকে আমরা আপফ্রন্ট বলছি। তাহলে এটাও হতে পারে। আবার বলছে সেভিং ইনস্ট্রুমেন্ট আর অলসো ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট বাট আর নট ট্রেডেবল ইন দ্য সেকেন্ডারি মার্কেট। এই সেভিং ইনস্ট্রুমেন্টগুলো কিন্তু সেকেন্ডারি মার্কেটে কেনাবেচা করা যাচ্ছে না। 5% TDS is also applicable, এখানেও 5% TDS applicable on interest on saving instrument as the case may be as per section 52D। তাহলে এখানে হলো ফ্রন্ট হিসেবে এটাকে ট্যাক্স ডিডাক্টেড করা হচ্ছে, কিন্তু আমাদের সেভিং ইনস্ট্রুমেন্টগুলোতে কিন্তু এরকম অ্যাডভান্স ট্যাক্স রাখা হচ্ছে না। এখানে ট্যাক্সটা যখন অর্জিত হলো, মানে যখন ইন্টারেস্টটা অর্জিত হয়েছে, মানে ইন্টারেস্টটা যখন প্রোভাইড করা হচ্ছে এসএসসিকে, তখন ট্যাক্সটাকে বাদ দিয়ে ট্যাক্সটাকে কেটে রেখে বাকি টাকাটা এসএসসিকে প্রোভাইড করা হচ্ছে, নেট অ্যামাউন্টটা, ঠিক আছে? নেট অ্যামাউন্টটা প্রোভাইড করা হচ্ছে। আচ্ছা, এরপর আসো কমার্শিয়াল সিকিউরিটিজ। কমার্শিয়াল সিকিউরিটিজের মধ্যে দুটো দেখিয়েছি আমরা, দুটো টাইপ, একটা ডিবেঞ্চার, একটা হলো আমাদের আদার সিকিউরিটিজ যেগুলো আছে, বা যেটা আমরা কি বলেছি যে আদার সিকিউরিটিজ যেগুলো আছে। আচ্ছা, অ্যাকর্ডিং টু সেকশন 22B তে এটা আছে সিকিউরিটিজ উইচ আর অ্যাপ্রুভ বাই দ্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, সিকিউরিটি এক্সচেঞ্জ এসইসি যেটা, and issued by or on behalf of a local authority or a company will be considered as commercial securities. So local authority অথবা commercial অথবা কোম্পানি যেটা যে সিকিউরিটিজ ডিবেঞ্চার অথবা আদার সিকিউরিটিজ যেগুলো প্রোভাইড করে সেগুলোকে আমরা বলছি কমার্শিয়াল সিকিউরিটি। ঠিক আছে, আমাদের শান্ত এটা কে করছে, এটা অ্যাপ্রুভ বাই দ্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অ্যাপ্রুভ করছে। আচ্ছা, তাহলে ডিবেঞ্চার, একটা হলো ডিবেঞ্চারের মধ্যে আবার দুটো টাইপ ছিল না। দিজ আর দ্য কমার্শিয়াল সিকিউরিটিজ অ্যাপ্রুভ বাই দ্য বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অ্যান্ড ইস্যুড বাই অর অন বিহাফ অফ আ লোকাল অথরিটি অফ আ কোম্পানি, 5% ট্যাক্স ইজ ডিডাক্টেড অ্যাট দ্য সোর্স। ঠিক আছে, এই ধরনের এই যে ডিবেঞ্চার যেগুলো, এখানেও কিন্তু 5% ডিডাক্টেড অ্যাট সোর্স। আমরা কিন্তু এই যে পার্সেন্টেজ যেগুলো শিখছি এগুলো সবই আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার 2019-20 অনুযায়ী। 2020-21 অনেক কিছু চেঞ্জ হয়েছে, সেগুলো আমরা কিন্তু এখানে দেখছি না। আমরা যে ক্লাসগুলো করছি পুরোটাই কিন্তু অ্যাসেসমেন্ট ইয়ার 2019-20 পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা, আমি আগে তোমাদের বলেছি পরবর্তী কোনো ক্লাসে আমি যেই চেঞ্জগুলো হয়েছে সেই চেঞ্জগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো। এই ডিডাক্টেড অ্যাট সোর্সে কিন্তু কিছুটা চেঞ্জ হয়েছে। The 5% tax is deducted at source from the interest on such commercial securities debenture. Interest income is required to calculate the gross amount of interest. Interest income of the debenture is fully taxable. ঠিক আছে, এটা পুরোপুরি taxable. আচ্ছা, debenture can be conventional, সেটাকে আমরা বলছি interest bearing, on which 5% upfront TDS is applicable. Upfront মানে হলো অ্যাডভান্সে কেটে রাখছে। আর ইসলামিক প্রফিট বিয়ারিং অন উইচ 5% TDS ইজ অ্যাপ্লিকেবল। তাহলে আমাদের এই ডিবেঞ্চারের মধ্যে আমরা দুটো ধরন পেয়েছি, একটা কনভেনশনাল যেটা ইন্টারেস্ট বিয়ারিং, আর একটা হলো ইসলামী সেটা হলো প্রফিট বিয়ারিং। যেটা কনভেনশনাল সেটার মধ্যে আমরা আপফ্রন্ট 5% আপফ্রন্ট TDSটা পাবো, আর যেটা ইসলামী বা প্রফিট বিয়ারিং সেটাতে আমরা শুধু TDSটা পাবো, যেটা মানে অ্যাডভান্স কাটা হয়নি। আচ্ছা, তাহলে এই গেল আমাদের কমার্শিয়ালের ডিবেঞ্চার। তারপরে আসো জিরো কুপন বন্ড। হ্যাঁ, আমরা যেটা কমার্শিয়ালের মধ্যে দুটো রকম পেয়েছিলাম, একটা হলো ডিবেঞ্চার, একটা হলো জিরো কুপন বন্ড। আচ্ছা, জিরো কুপন বন্ড মানে কি? জিরো কুপন মানে কোনো ইন্টারেস্ট নাই, ঠিক আছে, কোনো কুপন রেটটা নাই।
আর জিরো কুপন বন্ড অলসো কল দ্য ডিসকাউন্ট বন্ড অর ডিপ ডিসকাউন্ট বন্ড, এটা আমি বলা হয়, ইজ আ বন্ড বট অ্যাট আ প্রাইস লোয়ার দেন ইটস ফেস ভ্যালু। তাহলে এটা কী হয়, কীভাবে ইস্যু করা হয়, জিনিসটা হলো যে কোনো কুপন রেট তো নেয়, মানে কোনো ইন্টারেস্ট দিচ্ছে না, বলছে তো জিরো কুপন, হ্যাঁ জিরো কুপন বা জিরো ইন্টারেস্ট বেয়ারিং বলা হয়। তাহলে এই ক্ষেত্রে কী হয়, যে যেটা যে ফেস ভ্যালু থেকে কম প্রাইসে ইস্যু করা হয়, ম্যাচুরিটিতে যিনি পারচেজার বন্ডটা কিনলেন তিনি ফেস ভ্যালুটা পাবেন ম্যাচুরিটিতে যে। এটা হলো আমাদের কুপন জিরো কুপন বন্ডের নিয়ম, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে যে উইথ দ্য ফেস ভ্যালু রিপেড অ্যাট দ্য টাইম অফ ম্যাচুরিটি, ম্যাচুরিটিতে এটা কম প্রাইসে লোয়ার দ্যান ইটস ফেস ভ্যালু, কম প্রাইসে বিক্রি হচ্ছে, আর যখন নাকি এটা টাকাটা রিপে করা হচ্ছে তখন তার ম্যাচুরিটিতে পুরো অ্যামাউন্টটা দেওয়া হচ্ছে। ইট ডাজ নট মেক পিরিয়ডিক ইন্টারেস্ট পেমেন্ট, কোনো পিরিয়ডিক ইন্টারেস্ট পেমেন্ট এখানে পাওয়া যায় না, অর সো কল কুপনস, যেটাকে আমরা কুপন রেট বললাম, হেন্স দ্য টার্ম জিরো কুপন বন্ড, সেই জন্য এটার নাম হলো জিরো কুপন বন্ড। এবং জিরো কুপন বন্ডের কি আমাদের পুরো অ্যামাউন্টটাই কী ছিল, যে ট্যাক্সেবল না, তাই না। এনি ইনকাম ডিরাইভ ফ্রম অ্যাপ্রুভ জিরো কুপন বন্ড অ্যাপ্রুভ বাই দ্য বাংলাদেশ ব্যাংক অ্যান্ড এসএসসি রিসিভ বাই আ পার্সন হতে হবে। আমি মাত্র বললাম কথাটা যে জিরো কুপন বন্ড আমাদের ট্যাক্সেবল না, সেটা পার্সন, ঠিক আছে। আদার দেন ব্যাংক, দেখো বলেছে বাই পার্সন আদার দেন ব্যাংক, ইন্স্যুরেন্স অর এনি ফিনান্সিয়াল ইনস্টিটিউট ইজ ফুললি এক্সেন্টেড ফ্রম ট্যাক্স। এটা ওই যে পার্ট বি, পার্ট এ 6 শিডিউলে আমাদের প্যারা 40-তে এটা বলা আছে। তাহলে কি হলো, যে আমাদের জিরো কুপন বন্ডের থেকে যে ইনকামটা হলো, ইনকাম ডিরাইভ ফ্রম জিরো কুপন বন্ড, এটা যখন পার্সন এসএসসি যখন পার্সন, তখন এটা ফুললি ট্যাক্সেবল। মানে যেহেতু বলে দিয়েছে আদার দেন ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, মানে ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের যদি এই জিরো কুপন বন্ডের মাধ্যমে কোনো ইনকাম হয়, সেটা কিন্তু আবার ট্যাক্সেবল, সেটা আবার তুমি ট্যাক্স এক্সেম্পটেড বলা যাবে না। আচ্ছা, জিরো ইফ ইট ইজ রিসিভ বাই এনি ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, ফিনান্সিয়াল, দেখো 5% ট্যাক্স ইজ ডিডাক্টেড অ্যাজ সোর্স ফ্রম দ্য ইনকাম রিসিভ from zero coupon bond if it is received by any bank, insurance and any financial institution. তাহলে ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি অথবা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যদি এই জিরো কুপন বন্ড থেকে কোনো ইনকাম করে, সেখানেও কিন্তু তাকে 5% ডিডাক্টেড এট সোর্স হবে, টিডিএস হবে, ঠিক আছে। কিন্তু আর পার্সনসের ক্ষেত্রে তো কোনো ট্যাক্সেবল নাই, এটা ফুলি ট্যাক্স এক্সেম্পটেড, সুতরাং এখানে আর টিডিএস এর কথা আমাদের প্রশ্নে আসছে না। আচ্ছা, এরপর আসো গ্রসিং আপ অফ ইন্টারেস্ট। এই যে বারবার বলছি যে গ্রস ইন্টারেস্ট, মানে নেট ইন্টারেস্টটা এসএসসি পাচ্ছে, তাকে গ্রস ইন্টারেস্ট করতে হবে। তাহলে গ্রসিং আপটা কীভাবে করতে হয় সেটা আমরা একটু দেখে নিই, যদি জিনিসটা খুবই সোজা আমরা জানি এই জিনিসটা। তাহলে এখানে প্রথমে যে কথা যেটা বলা আছে, এটা আমি আর রিপিট করছি না। এখানে ইন্টারেস্ট অন ইনকাম যেটা রিসিভ করা হয়, সেটা কীভাবে রিসিভ করা হয়, সেটা নেট অ্যামাউন্ট ডিডাক্টেড অ্যাট সোর্স, যেটা গভর্নমেন্ট ইস্যু করছে বা কমার্শিয়াল ব্যাংক ইস্যু করছে, সেটা ডিডাক্টেড অ্যাট সোর্স, টিডিএস রাখা হয়, তাই নেট অ্যামাউন্টটা এসএসসি রিসিভ করছে। আর বাট নো ট্যাক্স ইজ ডিডাক্টেড অ্যাট সোর্স ফ্রম ইন্টারেস্ট অন ট্যাক্স এক্সেম্পটেড যে সিকিউরিটিজ আছে, সেখানে তো কোনো টিডিএস রাখা হচ্ছে না। কিন্তু আর জিরো কুপন বন্ডের ক্ষেত্রে যদি পার্সন হয়, সেক্ষেত্রে কোনো ট্যাক্স এক্সেম্পটেড হচ্ছে না। তাহলে আমাদের যেটাতে যেই সিকিউরিটিসগুলো টিডিএস হচ্ছে, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স হচ্ছে, সেগুলো আমাদের এসএসসি কী করছে, এসএসসি রিসিভ করছে নেট অ্যামাউন্ট। তাহলে দেখো, net interest received from taxable government securities and debenture are needed to be grossed up to compute the gross interest. This gross interest will be considered in the computation of taxable income. তাহলে নেট ইন্টারেস্টটাকে তুমি ট্যাক্সেবল ইনকাম হিসেবে ধরতে পারবে না, তোমাকে গ্রস ইন্টারেস্টটাকে ধরতে হবে। তাহলে আসলে একটা এক্সাম্পল দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। আচ্ছা, ফর্মুলাটা দেখে নিই আগে। ফর্মুলাটা আসলে খুবই সহজ। গ্রস ইন্টারেস্ট কী হবে, নেট ইন্টারেস্টটাকে আমরা ডিভাইডেড বাই করবো, ইন্টু করবো 100 দিয়ে, ডিভাইডেড বাই করবো 100 মাইনাস রেট অন ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, ঠিক আছে। এটা আমাদের ফর্মুলা। এক্সাম্পল দেখো, এক্সাম্পলে আছে মিস্টার এক্স হ্যাজ রিসিভ টাকা 9,500 অ্যাজ ইন্টারেস্ট অন ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ ডিবেঞ্চার, ঠিক আছে। তাহলে এখানে তুমি যখন, তাহলে তার এটা কত হবে দেখো, সিন্স দ্য কারেন্ট রেট অফ ট্যাক্স ডিডাক্টেড সোর্স কত 5%, ঠিক আছে। আমাদের এটা এখন 5% আমরা দেখছি, টিডিএসটা হলো 5%। তাহলে 5% যেহেতু, তাহলে আমরা যে সূত্রটা এখানে ফর্মুলাটা বলেছে, সব ফর্মুলাটা বসাই। 9,500 হলো নেট ইন্টারেস্ট ইন্টু 100 ডিভাইডেড বাই 95, মানে 100 - 5।
10,000, তাহলে 10,000 হলো গ্রস ইন্টারেস্ট। তাহলে আমি এই কথাটা আবারও একটু মনে করিয়ে দিই তোমাদের। আমরা যখন একজন এসএসসি টোটাল ট্যাক্সেবল ইনকাম নির্ণয় করব, তখন আমরা ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজ এটা আমরা বের করব। সেখানে বের করতে গেলে অবশ্যই এই ইনকামটা 9,500 টাকা ধরা যাবে না, এটা 10,000 টাকা ধরতে হবে। তার মানে তোমাকে নেট অ্যামাউন্টটা, মানে 9,500 কি নেট অ্যামাউন্টটা তুমি ধরতে পারবে না, তোমাকে 10,000 টাকা ধরতে হবে। আচ্ছা, আবার অনেক সময় তো এক্সাম্পলে দেখো সরাসরি বলে দেয় না, সরাসরি বলে দিচ্ছে দ্য ভ্যালু অফ মিস্টার এক্স 10% ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ ডিবেঞ্চার ইস টাকা 2 লাখ, মানে তার সিকিউরিটিজ বা ডিবেঞ্চারের অ্যামাউন্ট হলো 2 লাখ, তাহলে 10% কত হবে 20,000। তাহলে এটা তো আমরা জানি, তো সরাসরি বলে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে গ্রসিং আপ ইন্টারেস্ট, আমাদের গ্রসিং আপটা আমরা দেখে নিলাম। আচ্ছা, এরপরে আসো অ্যাডমিসিবল এক্সপেন্স অফ ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজ। তাহলে অ্যাডমিসিবল এক্সপেন্সগুলো কি? এই যে ইন্টারেস্ট অন সিকিউরিটিজ থেকে যে ইনকাম, তার মধ্যে কোন এক্সপেন্সগুলো অ্যাডমিসিবল? অ্যাডমিসিবল মানে হলো যেটাকে তুমি বাদ দিতে পারবে, ইনকাম থেকে বাদ দেওয়া যাবে, অ্যালাউয়েবল আর কি। আচ্ছা, তাহলে দেখো কোনগুলো। ইন কম্পিউটিং দ্য ইনকাম আন্ডার দ্য হেড ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজ, দ্য ফলোইং ডিডাকশন ফ্রম রেসপেক্টিভ ইন্টারেস্ট আর অ্যালাউয়েবল। ঠিক আছে, কি কি? যেমন দেখো, ব্যাংক কমিশন, চার্জেস ফর কালেক্টিং ইন্টারেস্ট, ব্যাংক কমিশন অথবা চার্জেস ফর কালেক্টিং ইন্টারেস্ট, ইন্টারেস্টটা কালেক্ট করার জন্য যদি কোনো ব্যাংকে কমিশন অথবা চার্জ করা হয়। ব্যাংক কমিশন আর চার্জেস which have been deducted by the bank for collecting interest will be an allowable in expense. তাহলে ব্যাংক যে কালেক্ট করছে এই ইন্টারেস্ট অন সিকিউরিটিসটা, এবং তোমার অ্যাকাউন্টে, এসএসসির অ্যাকাউন্টে যে এটা ক্রেডিট করলো, তার জন্য ব্যাংক একটা সার্ভিস চার্জ রেখেছে বা কোনো কমিশন রেখেছে, তাহলে সেটাকে আমরা বাদ দিতে পারবো। এই ইনকাম থেকে বাদ দিয়ে বাকি টাকাটা আমরা নিয়ে আসবো টোটাল ইনকাম হিসেবে। ঠিক আছে, এটা অ্যালাউয়েবল। আচ্ছা, বাট নো এক্সপেন্স ইজ অ্যালাউয়েবল ইন কেস অফ ইন্টারেস্ট অন সিকিউরিটিজ হুইচ আর ফুললি এক্সেম্পটেড ফ্রম ট্যাক্স। যেটা আমাদের ফুললি এক্সেম্পটেড যে সিকিউরিটিজ, ইন্টারেস্ট অন সিকিউরিটিজ ছিল, সেগুলোর উপরে যদি কোনো এক্সপেন্স হয়, সেটাকে কিন্তু ব্যাংক চার্জ অথবা ব্যাংক কমিশন থাকে, সেটা কিন্তু আমরা অ্যালাউয়েবল বলছি না। এখানে কিন্তু কোনো ট্যাক্সই হয়নি, কোনো ইনকামই আমরা রেকর্ড করছি না, তাহলে আর কি আমরা কোনো এক্সপেন্স কেন বাদ দিচ্ছি না সেই কারণে। আচ্ছা, আরেকটা কথা বলা হয়েছে, এগেন ইফ ব্যাংক কমিশন ইজ চার্জ ফর পারচেজিং সিকিউরিটিজ ইট উইল বি কনসিডার্ড অ্যাজ আ ক্যাপিটাল এক্সপেন্ডিচার। যদি এই যে ব্যাংক কমিশনের কথা আমরা বলেছি, ব্যাংক কমিশন যদি চার্জ করা হয় কিসের জন্য? সিকিউরিটি পারচেস করার জন্য, তাহলে সেটা কিন্তু আমাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচার, মানে সিকিউরিটিজটা পারচেস করতে যে পারচেস প্রাইসটা হলো, তার সাথে কমিশনটা অ্যাড করে আমি তখন বলবো যে সিকিউরিটিজের প্রাইস এটা, মানে এটা হলো ক্যাপিটাল এক্সপেন্ডিচার, অ্যান্ড হেন্স নট টু বি কনসিডার্ড অ্যাজ আ অ্যালাউয়েবল এক্সপেন্স। এটাকেও কিন্তু আমরা অ্যালাউয়েবল এক্সপেন্স হিসেবে ধরবো না। তাহলে কি বলা হয়েছে যে ব্যাংক চার্জেস, এই যে ইন্টারেস্ট অন সিকিউরিটিজটা কালেক্ট করার জন্য ব্যাংক যে চার্জ করছে, ব্যাংক যে কমিশন রাখছে, সেটা অ্যালাউয়েবল, সেটা ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজ থেকে বাদ দিয়ে বাকিটাকে আমরা ইনকাম হিসেবে দেখাবো। কিন্তু কোনটাকে অ্যালাউ করা হচ্ছে না? যেটা সিকিউরিটিজ ফুলি ট্যাক্স এক্সেম্পটেড, তার উপরে ব্যাংক চার্জ বা কোনো কমিশন, সেটা অ্যালাউয়েবল না, অ্যালাউয়েবল এক্সপেন্সই না। আর এই ব্যাংক কমিশন যদি এই সিকিউরিটিজটা পারচেস করার জন্য পেয়ে থাকে, মানে দেওয়া হয়ে থাকে, প্রদান করা থাকে, তাহলে সেটা হলো ক্যাপিটাল এক্সপেন্ডিচার, মানে ওটা পারচেস প্রাইসের, সিকিউরিটি পারচেসের প্রাইসের সাথে চলে গেল। এটাও কিন্তু আমরা এই ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজ এখান থেকে বাদ দিতে পারবো না। ঠিক আছে, আরেকটা কি আছে? অ্যালাউয়েবল ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল অফ ইনভেস্টমেন্ট ইন সিকিউরিটিজ। তাহলে এই যে আমি সিকিউরিটিজটা কিনেছি বা এসএসসি কিনেছেন, সে এখানে ইনভেস্ট করার জন্য সে বড় করেছে, ধার করে তারপরে সিকিউরিটি কিনে, তার উপর তাহলে এই ধার যে করা হলো, যে ঋণ সে নিয়েছে, সেই ঋণের উপর তাকে যে ইন্টারেস্ট দিতে হবে, সেটাও অ্যালাউয়েবল। তাহলে কি বলেছে দেখো, এনি ইন্টারেস্ট অন মানি বরোড ফর দ্য পারপাস অফ ইনভেস্টমেন্ট ইন দ্য সিকিউরিটিজ বাই দ্য এসএসসি উইল বি অ্যান অ্যালাউয়েবল এক্সপেন্স, বাট নো এক্সপেন্স ইজ অ্যালাউয়েবল ইন কেস অফ ইন্টারেস্ট অন সিকিউরিটিজ ফুললি এক্সেম্পটেড ফ্রম ট্যাক্স। তাহলে ওই একই কথা, যে যদি এটা ট্যাক্সেবল হয়, সিকিউরিটিজ যদি ট্যাক্সেবল হয়, সেই ক্ষেত্রে আমরা এই সিকিউরিটিজে ইনভেস্ট করার জন্য এসএসসি কী করেছে, সে ধার করে তারপরে সিকিউরিটিজ ক্রয় করেছে, তাহলে ধারের উপরে বা ঋণের উপরে তাকে যে ইন্টারেস্টটা দিতে হবে, সেই ইন্টারেস্টটা অ্যালাউয়েবল। ঠিক আছে, অ্যালাউয়েবল এক্সপেন্স। এটা বাদ দিয়ে বাকি টাকাটা, মানে ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজ থেকে
এই ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল এটা বাদ দেওয়ার পরে বাকি যেটা থাকবে সেটাকে আমরা ইনকাম হিসেবে ধরবো। কিন্তু আমরা সে একই কথা, যেটা ফুললি এক্সেম্পটেড সিকিউরিটি সেখানে আর এইটা আমরা কনসিডার করছি না অ্যালাউবল এক্সপেন্স হিসেবে। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের অ্যাডমিসিবল এক্সপেন্স। এরপরে আছে ট্যাক্স এক্সেম্পশন অন ইন্টারেস্ট অন সিকিউরিটিজ। আমরা আসলে এটা নেক্সট ক্লাসে করি, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা এখান থেকে শুরু করব। আমি আশা করছি এতক্ষণ পর্যন্ত যতটুকু বলেছি তোমরা বুঝতে পেরেছো। এটা সহজ, ভীষণ সহজ, অত কঠিন কিছু না। আমাদের ইনকাম ফ্রম স্যালারি বাউচার থেকে অনেক কঠিন কঠিন জিনিস আমরা শিখেছি। তাহলে আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমি এখান থেকে শুরু করব ইনশাল্লাহ। সে পর্যন্ত আল্লাহ হাফিজ বলছি। সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।